দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আরেক দফা আলোচনায় বসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে 2:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম আলোচনা হবে বিএনপির সাথে। রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটি অন্তর্বর্তী সরকারের তৃতীয় দফায় বৈঠক। বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতারা বলছেন, 2023 সালে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলোর সামনে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারে 31 দফা প্রস্তাবনা তুলে ধরা হয়েছিল। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সেই 31 দফা থেকে নির্বাচন পূর্ববর্তী কী ধরনের সংস্কার প্রয়োজন সেগুলো তুলে ধরা হবে। পাশাপাশি আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের মনোভাব কী তা বোঝার চেষ্টা করবে বিএনপি। সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। এরপর বাদজোহর বারিধারা কূটনৈতিক এলাকার 8 নম্বর সড়কে অবস্থিত বাইতুল আতিক জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ ঢাকাতেই সংরক্ষণ করা হবে। আগামীকাল সাবেক রাষ্ট্রপতির মরদেহ নিজ গ্রাম মুন্সিগঞ্জের শ্রীনগরে নেওয়া হবে। সেখানে সকাল 10টায় শ্রীনগর স্টেডিয়ামে তৃতীয় জানাজা ও বাদজোহর গ্রামের বাড়ি মজিদপুর দোয়াহাটায় চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। গত 2 অক্টোবর বদরুদ্দোজা চৌধুরীকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেয়ার তথ্য জানান ছেলে মাহি বি চৌধুরী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর 3টা 15 মিনিটে মৃত্যুবরণ করেন সাবেক এই রাষ্ট্রপতি। ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। 4 দিনের ব্যবধানে আবারও চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের শিপিং কর্পোরেশনের তেলবাহী জাহাজ বাংলার সৌরভে ভয়াবহ বিস্ফোরণে আগুন লাগে। নৌবাহিনী ও কোস্টগার্ডের তাৎক্ষণিক তৎপরতার 47 জন ক্রু জীবিত উদ্ধার হয়, তবে আতঙ্কে সাগরে ঝাঁপ দিয়ে মারা যান একজন। এ ঘটনায় এখনও এক ক্রু নিখোঁজ রয়েছেন। এদিকে উপরের অংশে আগুন লাগলেও ভেতরের দিকে ছড়ায়নি বলে জানিয়েছে কোস্টগার্ড। চট্টগ্রাম থেকে মামুনুর রশিদের তথ্যচিত্রে নুরুল কবিরের রিপোর্ট, জানাচ্ছেন SM আরিফ। হঠাৎ বিকট আওয়াজ, কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে তেলবাহী জাহাজে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পতেঙ্গা এলাকায় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের তেলবাহী জাহাজ বাংলার সৌরভ বিস্ফোরণের পর জলে 2 ঘন্টা। শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জ্যোতিতে বিস্ফোরণ ও অগ্নি দুর্ঘটনায় 3 জন নিহতের 4 দিনের মাথায় বাংলার সৌরভে আগুনের ঘটনা ঘটে। এ সময় জাহাজটিতে থাকা 48 জন ক্রুর মাঝে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন একাধিক নাবিক। ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের 3টি মেটাল শার্ক, BCGT প্রমত্ত উদ্ধারকারী টাগবোট উদ্ধার অভিযান চালায়। অংশ নেয় নৌবাহিনীর 4টি টাগবোটও। একে একে 48 নাবিকের মধ্যে 46 জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়। পরে সমুদ্র থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হয় সাদেক নামে এক নাবিকের মরদেহ। বিস্ফোরণ তো সবাই কেঁপে উঠছে। আমরা মনে করছিলাম হয়তো ধাক্কা টাকা লাগছে কোথাও, কিন্তু যে আগুন করে বলতেছিল সবার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। তো আমরা বাইরে গিয়ে দেখলাম যে অনেক জায়গায় আগুন ছড়াই গেছে। ধারাম করে আওয়াজ হওয়ার সাথে সাথে আমি ওই জায়গায় যাই, দেখি এসপটে 3-4টা প্লেট উল্টে যাই। ওখান থেকে মানে আগুনের ফুলকি, প্রচুর আগুনের ফুলকি। ওই তেলের ট্যাঙ্কির ওখানে যেখানে তেল থাকে ওই জায়গায় আগুন লাগছে। যেটা ব্লাস্ট হয়েছে, ব্লাস্টের মতো হয়েছে, আগুনটা ছড়াই গেছে বা আগুনের ফুলকিগুলো জ্বলতেছে। তখন আর দেখতে জানি যে কোথায় হয়েছে, কী হয়েছে বাড়ি। তখন আমরা সবাই আমাদের সেফটি ইকুইপমেন্টগুলো আছে, এগুলো নিয়ে আফটে চলে আসছে একদম। জাহাজটিতে 11,600 মেট্রিক টন ক্রুড অয়েল ছিল, তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। উপরের অংশে আগুন লাগলেও তা ভিতরে ছড়ায়নি বলে জানায় কোস্টগার্ড। তেলের জাহাজের যে মেইন ট্যাঙ্ক সেখানে আগুন লাগেনি। আগুনটা যেহেতু 4 পার্টের দিকে লেগেছে, এই জন্য এখন পর্যন্ত মেজর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আছে এবং এটার কন্ডিশন ভালো। গত 30 তারিখ যে ঘটনাটি ঘটেছিল বাংলার জ্যোতি, সেটি তদন্ত কমিশন হয়েছে অনেকগুলোই, এবং এর মধ্যে একটি তদন্ত কমিশনের রিপোর্ট আমরা দেখেছি। এই ঘটনাটি যদিও একই ধরনের ঘটনা মনে হয়, কিন্তু প্রত্যেকটি অগ্নিকাণ্ডের ঘটনা পৃথক, মানে ওটাকে আলাদাভাবে তদন্ত করার প্রয়োজন আছে এবং তদন্তের পরেই আমরা এটার প্রকৃত কারণ জানতে পারব। উদ্ধার হওয়া নাবিকদের নৌবাহিনী হাসপাতাল বানৌজা পতেঙ্গায় জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়। SM আরিফ, মাই টিভি।
গত কয়েকদিন ধরে রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ধারা 11 অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে বন্যা পরিস্থিতিতে অবনতির আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ বিহার পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত এবং এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের উপর প্রবল অবস্থায় রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ ও উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে। লঘুচাপ ও স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ারের আশঙ্কায় দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গভীর সাগরে অবস্থানরত নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে জলাবদ্ধতার খবর জানাতে যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী পারভেজ রাসেলের সাথে। পারভেজ, টানা বৃষ্টিতে বরিশালে জলাবদ্ধতার কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানান। সাইদ ভাই, যেমনটা জানতে চেয়েছেন, আসলে সমুদ্র বন্দরকে 3 নম্বর এবং নদী বন্দরকে 1 নম্বর সতর্কতার সংকেত কিন্তু দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর, এবং সেই ধারাবাহিকতায় বন্যার যে পরিস্থিতি সে লক্ষ্যে টানা 24 ঘন্টায় বরিশালে একটানা বৃষ্টিপাত হয়েছে, ভারী বৃষ্টিপাত হয়েছে আমরা যেটা বলবো, এবং এতে প্রায় 153 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু গত 24 ঘন্টায় রেকর্ড দেওয়া হয়েছে। এতে বরিশাল সহ বরিশালের আশেপাশে নিম্ন অঞ্চলগুলো পানিতে প্লাবিত হয়েছে। এই মুহূর্তে রয়েছি নগরের প্রাণকেন্দ্র কালীবাড়ি রোডে। একেবারেই যে দেখা যাচ্ছে যে সড়কের অবস্থা, রাস্তায় হাঁটু সমান পানি, কোথাও কোথাও অলিগলিতে কোমর অবধি পর্যন্ত পানি উঠেছে, এবং এতে সাধারণ মানুষ বা নিম্ন আয়ের মানুষ বা মধ্যবিত্ত মানুষ পড়েছে চরম দুর্ভোগে। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হতে পারছে না, এবং অপরদিকে রাস্তা পাশাপাশি যে ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনগুলোতে পানি নামতে পারছে না। কারণ হচ্ছে ড্রেনের মধ্যে পলিমাটি জমা পড়েছে এবং অসংখ্য পলিথিন সহ বিভিন্ন ময়লা আবর্জনা রয়েছে, যেগুলো বিগত দিনে সিটি কর্পোরেশন সেভাবে আসলে পরিষ্কার করেনি, যার কারণেই বরিশাল নগরীতে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর এই যে জলাবদ্ধতার চিত্র, এটা বরিশালে অনেক পুরনো। সাধারণ মানুষ যারা রয়েছেন এই এলাকার নগরবাসী, তারা আসলে খুবই বিরক্ত যে সামান্য বৃষ্টিতেই বরিশালের নদী বৃষ্টিত এলাকা, সেখানে হাঁটু সমান পানি জমে যায়, এবং কোথাও কোথাও এই পানি জমে থাকার কারণেই যে সব রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো বেশি দিন টেকসই হচ্ছে না, এবং রাস্তা বিভিন্ন জায়গায় খানাখন্দে ভরা আছে। ছোট বড় পরিবহনগুলো দুর্ঘটনায় পতিত হয়। মানুষ অনেক সময় দুর্ঘটনার কারণে মানুষ আসলে হাসপাতালে যেতে হয়। এর পাশাপাশি এই জলাবদ্ধতা কিন্তু পানিবাহিত রোগের সৃষ্টি হয়েছে, এবং হাসপাতালগুলোতে বৃদ্ধ এবং শিশুদের পানিবাহিত রোগের সংখ্যাও বেড়েছে, তারা চিকিৎসা রয়েছে। সব মিলিয়ে আমরা কথা বলেছি আবহাওয়া অধিদপ্তর, তারা বলছে এরকম বৃষ্টিপাত আরো 2-1 দিন আসলে থাকতে পারে, এবং বৃষ্টির সাথে ভারী বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আমরা কথা বলেছি সিটি কর্পোরেশন, তারা বলছে যে তারা খুব দ্রুতই সড়কগুলোকে চিহ্নিত করতে যাচ্ছে, যেসব সড়কে পানি উঠেছে সেসব সড়কের পাশে যেসব ড্রেন রয়েছে সেই ড্রেনগুলোকে জলাবদ্ধতা মুক্ত করতে বা পরিষ্কার করতে সিটি কর্পোরেশন কাজ করবে, এমনটা কিন্তু আমাদেরকে বলেছেন। আমরাও আসলে দাবি করছি যত দ্রুত ড্রেনগুলোকে সংস্কার করে এই পানিগুলোকে নিষ্কাশন করা হয় এবং নগরবাসীকে এই জলাবদ্ধতা থেকে মুক্ত করা হয়। তো এই রয়েছে বরিশাল থেকে বন্যা পরিস্থিতি, জলাবদ্ধতার যতটুকু তথ্য ছিল আমার কাছে। সাইদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে বৃষ্টির কারণে জলাবদ্ধতা খবর জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি পারভেজ রাসেল। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে শেরপুর ও ময়মনসিংহের বেশ কিছু অংশে। এতে শেরপুরের নালিতাবাড়ি, শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলায় কমপক্ষে 113টি গ্রাম এবং ময়মনসিংহের ধোবাউড়ায় 50টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। বন্যায় তলিয়ে গেছে এসব অঞ্চলের ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ, পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবারের মানুষ। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বাড়তে শুরু করে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নদীর দুটির বাঁধ ভেঙে পানি উপচে পড়ছে। পানির তোড়ে প্লাবিত হয়েছে পোড়াগাঁও, নয়াবিল, রামচন্দ্রকুড়া, বাঘভের ইউনিয়ন সহ পুরসভার গড়কান্দা ও নিজপাড়া এলাকা। চেল্লাখালী নদীর পানিতে তলিয়ে গেছে নন্নী আমবাগান সড়ক, নন্নী মধুটিলা ইকো পার্ক সড়ক, আমবাগান সাতকুচি সড়ক। যত্রতত্র অনুমোদনহীন ক্ষুদ্র ক্ষুদ্র ডাইং কারখানা গড়ে ওঠায় ধ্বংসের পথে বৈধ ডাইং শিল্প কারখানাগুলো। এছাড়া ভ্যাট ট্যাক্স বেশি হওয়ায় এই শিল্প ধ্বংসের দিকে এগুচ্ছে বলে জানান ডাইং শিল্প মালিক সমিতির সভাপতি। তারা বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র কারখানা ও বন্ধ করা ও ভ্যাট ট্যাক্স কমানো না গেলে এই শিল্প টিকিয়ে রাখা কঠিন। এস এম খুরশেদ আলমের রিপোর্ট।
রাজধানীর শ্যামপুর শিল্প এলাকায় শতাধিক ডাইং শিল্প গড়ে উঠলেও চলছে মাত্র হাতে গোনা কয়েকটি। এই এলাকায় প্রায় প্রতিটি কারখানাতে ইটিপি মেশিন দিয়ে পানি পরিশোধন করা হচ্ছে, যা পরিবেশের জন্য ক্ষতিকারক নয় বলে জানান নির্বাহীরা। বেচারের মাধ্যমে বিভিন্ন কেমিক্যাল, অ্যাসিড এর মাধ্যমে পানি পরিষ্কার করার পরে আমরা আবার আমাদের রিজার্ভ ট্যাঙ্কিতে নেই। আমরা এই পানিটা শুধু পরিষ্কারই করি না, এই পানিটা আমরা আমাদের রিজার্ভ ট্যাঙ্কিতে ড্রপ করি। সেই রিজার্ভ ট্যাঙ্কি থেকে আমাদের পানি পাঁচতলায় চলে যায়, ওখান থেকে আবার নিচে এসে সমস্ত মেশিনারি যে আছে সব জায়গায় চলে যায়। এই পানিটা আমরা রিইউজ করি। থেকে কাপড় এখানে আসে, এই কাপড়টা প্রিন্ট হয়ে তখন মার্কেটে যায়। এমনিতেই পানি পরিশোধন মেশিন অত্যন্ত ব্যয়বহুল, এর মধ্যে আবার ভ্যাট ট্যাক্সের পরিমাণ বেশি, তাই লোকসান দিয়ে ডজন খানিক কারখানা কোনো রকম টিকে আছে বলে জানান ডাইং শিল্প মালিকরা। এছাড়া যত্রতত্র অনুমোদনহীন অবৈধ ডাইং কারখানা তো আছেই। 2023 সালের ফেব্রুয়ারি মাস থেকে আমাদের গ্যাস বিল ছিল প্রতি ইউনিট 10 টাকা 74 পয়সা। সরকার হঠাৎ করে এটা আমাদেরকে 1,30,000 টাকা করে ফেললো। এই যে 3 গুণ বেড়ে গেল, 3 গুণ বেড়ে যাওয়ার পরে আমরা কিন্তু প্রতিযোগিতামূলক মার্কেটে রেট আর বাড়াইতে পারি না বাড়াইতে পারার কারণে, মজুরি বৃদ্ধি না করতে পারার কারণে আমরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে সরকার যদি আমাদেরকে হেল্প করে, যে তার একটা জায়গায় বড় করে একটা ইটিপি করলো, আমাদের পানির লাইনটা আমরা দিয়ে দিলাম এবং যার টাকা আসলো আমরা দিলাম, কিন্তু এরকম যদি হয় তাহলে শিল্প কারখানা বাঁচবে, লাখ লাখ শ্রমিক বাঁচবে, আমাদের জন্য ভালো হবে। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে ভ্যাট ট্যাক্স কমানো ও অনুমোদনহীন অবৈধ কারখানা বন্ধের দাবি জানিয়েছেন শ্যামপুর শিল্প মালিক সমিতির সভাপতি। ইটিভির যন্ত্রণার কারণে এখন 8টা থেকে 10টা ফ্যাক্টরি চালু আছে এবং সবগুলা ইটিভি চালু। এক একটা ইটিভি করতে আমাদের 10 কাঠা করে জায়গা দিছে, 1 বিঘা করে জায়গা দিছে সরকারি প্লটে। তাহলে এটার মধ্যে 3 কোটি 4 কোটি টাকা এক একটা ইটিভি লাগে। এই রসায়নলে পড়ে সব চলে গেছে, শুধু 10টা ফ্যাক্টরি চালু আছে এবং এটা আমাদের সমিতির মাধ্যমে আমরা জানি যে এটা নিয়মের মধ্যে চলতেছে, অনিয়মের মধ্যে আমাদের কোনো ইটিভি নাই। SM খুরশেদ আলম, মাইটিভি, ঢাকা। চিকিৎসক ও জনবল সংকটের কারণে ধুকে ধুকে চলছে নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে একদিকে ব্যাহত হচ্ছে উপজেলার প্রায় 5 লাখ মানুষের চিকিৎসা সেবা, তেমনি দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা অসুস্থ পরিবারগুলো পড়ছে চরম ভোগান্তিতে। নীলফামারীর প্রতিনিধি আজিজুল ইসলাম বুলুর রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। প্রান্তিক মানুষের চিকিৎসার লক্ষ্যে নীলফামারীর জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 2011 সালে 50 শয্যায় উন্নীত করা হয়, কিন্তু জনবল সংকট ও বিশেষজ্ঞ চিকিৎসক সংকটের কারণে বঞ্চিত হচ্ছেন ওই উপজেলার প্রায় 5 লাখেরও অধিক মানুষ। দূর চরাঞ্চল থেকে আসা মানুষের ভোগান্তি আরও বেশি। স্বাস্থ্য সেবা নিশ্চিতে সংকট দ্রুত নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা। কোনো ওষুধপাতি ঠিকমতো রোগীকে দেওয়া হচ্ছে না, প্লাস কোনো ডক্টর ঠিকমতো ট্রিটমেন্টও করতেছে না। এক্সরে করার এখানে মেশিন নাই, বাইরের থেকেই করা হইতেছে। নার্সগুলোর ব্যবহার খুবই কড়া, কথায় কথায় রাগে যায়। একটা সরকারি হাসপাতালে যদি ওষুধ কিনতে হয়, স্যালাইন কিনতে হয়, ডাক্তাররা যদি ঠিক রকম সার্ভিস না দেয়, তো সেই দৃষ্টিতে আমি এটাকে খারাপ দৃষ্টিতেই দেখতেছি। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ চিকিৎসকের পদ, নার্স সহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর জনবল কম থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। ফলে প্রতিদিন রোগীর ভিড় সামাল দিতে চরম হিমশিম খাচ্ছেন কর্তব্যরতরাও। ডাক্তারের তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি, এজন্য আমরা সেবা দিতে হিমশিম খাচ্ছি। প্রতিনিয়ত 80, 90, 100টা পেশেন্ট এখানে অ্যাডমিশন থাকে। বেড অকুপেন্সি রেটের অতিরিক্ত রোগী ভর্তি হচ্ছে। জনগণের যে কাঙ্ক্ষিত যে চিকিৎসাটা সেটাও আমরা দিতে পারতেছি না, এজন্য জনমনে একটু অসন্তোষ তৈরি হচ্ছে। উপজেলার 11টি ইউনিয়ন ও একটি পৌরসভার নাগরিকদের বেশিরভাগ মানুষই চিকিৎসা নিতে আসেন জলঢাকার এই হাসপাতালে। গাইনি ও অ্যানেস্থেশিয়ার জুনিয়র কনসালটেন্ট ছাড়া কোনো কনসালটেন্ট নেই। কেন্দ্রীয় ঔষধ সংরক্ষণাগারও অভাব। 2টি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি সচল থাকলেও নেই রেজিস্ট্রেশন, এমন বাস্তবতা স্বীকার করলেন হাসপাতাল কর্তৃপক্ষ। পোস্টেড চিকিৎসক থাকার কথা 33 জন, বর্তমানে চিকিৎসক আছেন মাত্র 11 জন এবং অন্যান্য জনবল সব মিলে আমাদের 199 জন, কিন্তু আমাদের এখানে জনবল আছেন 111 জন। এই অপ্রতুল জনগণ নিয়ে জনসংকটে আমরা রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করতেছি। হাসপাতালটিতে মোট 199টি পদ থাকলেও কাজ করছেন মাত্র 119 জন। তাই দ্রুত জনবল সংকট কাটিয়ে হাসপাতালটিতে স্বাস্থ্যসেবা সহজ করতে আহ্বান জানান স্থানীয়রা। ইলিয়াস কমল, মাইটিভি। দিগন্ত জুড়ে কাশফুলের চোখ জোড়ানো সৌন্দর্য আর শরতের শুভ্রতা প্রকৃতি প্রেমীদের কাছে অন্যতম আকর্ষণ।
শরতের সাদা শুভ্রতা নিয়ে মাদারীপুরের ডাসারের বিস্তীর্ণ এলাকা জুড়ে কাশফুল দেখতে প্রকৃতিপ্রেমীদের পদচারণায় মুখরিত এ অঞ্চল। মনোরম এ দৃশ্য দেখতে প্রতিদিন বিভিন্ন বয়সের মানুষ ভিড় জমাচ্ছেন এখানে। প্রকৃতিপ্রেমীরা বলছেন, সোনালী শরতের মিষ্টি গন্ধের স্বাদ নিতে পরিবার পরিজন নিয়ে তারা এখানে ছুটে আসেন। প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট, জানাচ্ছেন শামস উচ্ছ্বাস। শরতের সাদা শুভ্রতা নিয়ে দিগন্ত জুড়ে চোখ ধাঁধানো কাশফুলের সমারোহ প্রকৃতিপ্রেমীদের বিমোহিত করে। কাশফুলের সৌরভ না থাকলেও এর নৈসর্গ সৌন্দর্য দেখে মানুষের মন প্রাণ জুড়ে যায়। মাদারীপুরের ডাসার উপজেলা পরিষদের পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখা যায় কাশফুলের এমন মনোরম দৃশ্য। কাশফুলের এমন মনোরম দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ। বিকালে কাশফুলটা একটু সুন্দর ফুটছে, আমাদের এই ডাসারের এই কাশফুল বাগানটা অনেক সুন্দর, তাই সবাই আর কি দেখতে আসছে না। এই শরতের কাশবন দেখতে এসে আমরা অনেক আনন্দিত হয়েছি। দেখে মনে হলো যে শরতের আগমনী বার্তা দিল এই কাশবনের ছোঁয়া। নির্মল বাতাসে কাশফুলের দোল খাওয়া শীষ দেখে তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সের মানুষ বিকালে ঘুরে বেড়ান কাশবনে। পাশাপাশি ভ্রমণ ও প্রকৃতির অপার সৌন্দর্যের সাক্ষী হতে নিজেদের ধরে রাখছেন ছবির ফ্রেমে। তো মনোমুগ্ধকর একটা পরিবেশ, এসে অনেক ভালো লাগছে। কাশবনটার জন্য ডাসার ঘোরা একটা প্লেস হয়েছে, এজন্য আমরা সবাই ডাসার কাশবনে ঘুরতে আসছি। এখানে আমরা বন্ধু বান্ধব এবং বিভিন্ন সহপাঠীতে মানুষদের নিয়ে ঘুরতে আসছি। শুধু আমরা না, বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষরা ঘুরতে আসছে এখানে। শরৎ ঋতু বাংলার প্রকৃতিকে সাজিয়ে তোলে কাশফুলের অপার সৌন্দর্যে। এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যে কিনা কাশফুল পছন্দ করে না। প্রকৃতির পালা বদলে কাশফুলের সৌন্দর্যে মানুষ ছুটে আসে কাশবনে। শামস উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।